গণভবনকে ছাত্র জনতা অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিদর্শনে ৩ উপদেষ্টা। গণমাধ্যমে জানাবেন পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। বান্দরবানের সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিপুল সম্পত্তির খোঁজ জালিয়াতি করে স্ত্রীর নামে কেনেন ১০০ একর জমি, দখল করেন আরও ৪০০ একর, ফেরত চান ভুক্তভোগীরা। ভয়াবহ বন্যার পর ফেনীতে দেখা দিয়েছে নদী ভাঙন, আতঙ্কে প্রায় ২০০ পরিবার। পানি কমলেও নোয়াখালীতে কমছে না দুর্ভোগ, বাড়ছে পানিবাহিত নানা রোগ। এবং অন্তহীন অভিযোগের পর স্বস্তির গল্প, শাহজালাল বিমানবন্দরে স্বল্প সময়ে মিলছে সেবা, খুশি যাত্রীরা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই হয়রানি জিইয়ে রাখার অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। গণভবন পরিদর্শন শেষে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল, যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে, এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব, এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। এখানে প্রথমত যে এই যে ৩৬ দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে, এবং এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা ১৬ বছরের একটা লড়াইয়ের একটা মুহূর্ত আমরা ৫ই আগস্টে পেয়েছিলাম। তো এই পুরো ১৬ বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে, এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে, এবং পুরো ১৬ বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যে পরিষদে আলোচনা করেছিলেন, উপদেষ্টা পরিষদে এই কথাটি উঠেছিল কিনা যে আসলে যারা পরবর্তী সরকার প্রধান যারা হবেন, যিনি হবেন, তার বাসভবনটা কোথায় হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে কিনা? যেহেতু এটা বিষয় হলো যে কেমন দেখলেন আজকে, কি পরিস্থিতি দেখলেন সেটাও বলবেন। ওইটা তো পরের আলোচনা। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, স্টুডেন্টরা এসেছিলেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, এবং এখানে অনেকে কিছু ফার্নিচার, আসবাবপত্র যেগুলো লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে, এবং ভাঙচুর রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক্ট রেখেই জাদুঘরের কার্যক্রমটা করার। সেটা হচ্ছে যে ধরেন এটা তো এত বছর ধরে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসেবে কোনো ঐতিহাসিক নিদর্শনকে মনে হচ্ছে সেটাও রক্ষা করা দরকার। এই 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না,
এক জায়গাতে একটি মালিকানা না হয়েছিল, জনগণের ছিল কতখানি, আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। না না, সেটা তো আমি বললাম যে অন্য কোনো নিদর্শন আছে কিনা অন্য কোনো সময়। আমার একটু ছিল সম্পূর্ণ বিষয় ছিল যে আসলে আমাদের আপনারা যেটা বললেন যে দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই কিন্তু এই বাংলাদেশের এবং জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, যেটা বাস্তবতা। এখন বিষয়টা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এখনও যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুটো চোখ গিয়েছে এবং সব মানে কিশোর পার হয়নি, একটা বাচ্চা যে আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে এসব কথা বলতে গিয়ে। এখন এদের বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে। পাশাপাশি এই যে পরিবারগুলা এবং এটা সুষ্ঠু একটা পরিসংখ্যান আপনারা এবং সুষ্ঠুভাবে সমস্ত সারা দেশ থেকে তথ্যগুলো কালেকশন করছেন কিনা, এবং তাদের এই মুহূর্তে অনেকেরই দেখাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন, নিলে হয়তো তার চোখটা ভালো হয়ে যেতে পারে, এরকম মানে আপনাদের কঠোরভাবে মানে খুব গভীরভাবে এগুলো ব্যবস্থা নিচ্ছেন কিনা কারণ অনেককে আমি নিউজ করতে আমরা হচ্ছে খারাপ অবস্থা এই মাসেই আমরা কিন্তু শহীদ পরিবার যতটুকু পর্যন্ত আমরা তালিকা করেছি, তালিকা প্রায় শেষের দিকে, এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করবো বেশ বড় করে আর কি। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের যেই আমরা কার্যক্রমটি চলছে সেটির ঘোষণা হবে, এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে, এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। মাননীয় উপদেষ্টা আদিবুর রহমান স্যারের কাছে একটু জানতে চাই, আপনি একেবারে মানবাধিকার নিয়ে নানা ধরনের কাজ করেছেন। আমরা সাম্প্রতিক সময়ে যেগুলো দেখছি আসলে বিভিন্ন জায়গায় আমরা গতকালকে দেখলাম যে কিছু মাজারে হামলা হয়েছে, ভাঙা হচ্ছে, হ্যাঁ, তারপরে কিছু শিক্ষকদেরকে যেভাবে নিপীড়ন করা হচ্ছে। তো আপনি একজন মানবাধিকার কর্মী ছিলেন, এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, পাশাপাশি এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকেই মানবাধিকার কর্মী রয়েছে। সেই জায়গাগুলোতে আসলে কী ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন? কারণ এই আন্দোলনটা হয়েছিল মানুষের মানবাধিকার রক্ষা করার জন্য, সেখানে কি এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি, এবং বারে বারে আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার। গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিন উপদেষ্টা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্তর্বর্তীকালীন সরকার যেন স্থির হতে না পারে, তারা যাতে সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া পূর্ববাজার চেয়ারম্যান সুপার মার্কেটের সামনে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না, তাই রাজনৈতিক দলই দেশের শক্তি। শেখ হাসিনার নির্দেশে রংপুরে আবু সাইদকে হত্যা করা হয় বলেও অভিযোগ করেন জয়নাল আবেদিন ফারুক। এখনো ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সরকারকে, এই সরকারের বিরুদ্ধে, এই সরকার যাতে স্থিতিশীল না হতে পারে, এই সরকার যেন একটি নির্বাচন না দিতে পারে। আওয়ামী লীগ 16 বছর অনেক টাকা কামাইছে, আওয়ামী লীগ লুট করেছে, গম বিক্রি করেছে, আওয়ামী লীগ চাকরি দিয়ে টাকা নিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পেটুয়া বাহিনী দিয়ে মানুষের প্রতি অমানবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যুক্তরাজ্য আমেরিকার মতো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, কিন্তু ভারত কি চায় এমন প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমে কথা বলেন রিজভী।
যে নির্বাচন কমিশনে আসুক না কেন বিএনপি নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে মাথা নোয়াবে না বলেও জানান তিনি। ইংল্যান্ড এবং অন্যান্য গণতান্ত্রিক দেশ আমেরিকা, সেখানে দলমত নির্বিশেষে যেই হোক না কেন কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় দেয়, কিন্তু শেখ হাসিনার ভাগ্যে সেটিও জুটছে না। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। যেই ক্ষমতায় আসুক না কেন আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেয়া হয় ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে নেই তেমন কোনো অগ্রগতি। ১৬ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা হয়। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫টি মামলায় সাজা দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবীরা বলছেন বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। যথাসময়ে ফিরবেন দেশে। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব দানকারী পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলোর রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলছেন আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার বান্দরবানের লামায় মিলল সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বিশাল সম্পত্তির খোঁজ। ক্ষমতায় থাকাকালে প্রশাসনের সহায়তায় জালিয়াতি করে স্ত্রীর নামে কিনেছেন 100 একরের বেশি জায়গা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জবর দখল করেছেন আরও অন্তত 400 একর জমি। সরকার পতনের পর সম্পত্তি ফেরত পাওয়ার দাবি ভুক্তভোগীদের। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন N.A. জাকির। গাছগাছালিতে ঢাকা ছায়া ঘেরা বিশাল জমি, আছে ছোট ছোট কয়েকটি টিনশেড ঘর সহ বাংলো বাড়ি, একেবারে শুনশান নীরবতা। বান্দরবানের লামায় 500 একরের এই সম্পত্তির মালিক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে সরই ইউনিয়নে স্ত্রী ফজিয়া ইসলামের নামে ক্রয় করেন 100 একরের বেশি জায়গা, আর ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছেন আশপাশের অসংখ্য মানুষের জায়গা। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে যাতায়াতের জন্য রাস্তা, বৈদ্যুতিক সংযোগ, সীমানা পিলার, মাছের প্রজেক্ট, গবাদি পশুর খামার সহ তৈরি করা হয়েছে বাংলো বাড়ি। স্থায়ী বাসিন্দা ছাড়া
পার্বত্য এলাকায় জায়গা ক্রয়ের বিধান না থাকলেও প্রভাব খাটিয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে স্ত্রীর নামে এসব জায়গার রেজিস্ট্রেশন করা হয়। ভূমি অফিসের রেকর্ড রুমে তার নামে রয়েছে অসংখ্য জায়গার জমাবন্দি। সম্প্রতি এসব জায়গার কাগজ দিয়ে নিজ নামে নিয়েছেন রাজার সনদ। ভুক্তভোগীরা জায়গা ফেরতের দাবি জানিয়েছেন। প্রভাব খাটে অনেক জায়গা দখল করতে পারি 500 বছর 8 বছর আর আল দল কিছু করি না পারি একদম আরা ফুল ও গিয়ে আমরা চাচ্ছি আমাদের যে ক্ষতিগুলো করছে আমাদের বা জায়গা জায়গা যেগুলো নিয়ে গেছে আমরা এগুলো ফেরত চাই। এদিকে আইনগতভাবে জায়গা কেনার বিধান না থাকলেও ক্ষমতার প্রভাবে চাপে পড়ে সনদ দিতে বাধ্য হয়েছেন বলে জানান সরই ইউনিয়ন চেয়ারম্যান। যেখানে আমার ইউনিয়নের হোল্ডিং দেখাবে হোল্ডিং অনুযায়ী আমরা দিতে পারছি। হোল্ডিং যখন আসছেন না, এটা হোল্ডিংটা অনেক আগের ওনার নামে। তবে অবৈধ ও বেআইনিভাবে প্রশাসনের যে কর্মকর্তারা নিবন্ধনের কাজে জড়িত তাদের আইনের আওতায় আনার পরামর্শ আইনজীবীর। অবৈধ ভূমি ক্রয় বিক্রয় এবং রেজিস্ট্রেশন এবং নামজারির কাজে স্থানীয় প্রশাসনের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2019 সালে তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালীন স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ক্রয় করেন 50 একর বেশি জায়গা। এরপর একে একে ক্রয় আর দখল করেন কয়েকশো একর জমি। এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে সমাবেশ করছেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। সেখানে আছেন রিপোর্টার আল কাসির, সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 30 থেকে 35 করার দাবিতে শাহবাগে কিন্তু আজকে সমাবেশ করছে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষা পরিষদ। আজকে বেলা 11টায় তাদের এই সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশ চলছে। অল্প কিছুক্ষণ আগে সমাবেশে বক্তব্য দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে বলতে হবে 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 করা হয়েছিল। সে সময় মানুষের গড় আয়ু ছিল 57 বছর। চাকরি প্রত্যাশীরা বলছেন যে এই 33 বছর 1991 থেকে 2024 এই 33 বছরে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 73। তাই তারা বলছেন চাকরিতে আবেদনে বয়সসীমা বাড়ানোটা যৌক্তিক। আমি আরেকটু যদি আপনাদেরকে বলতে চাই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি কিন্তু তারা এই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাচ্ছেন 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী পরিষদ। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এর আগে তারা মানববন্ধন করেছিল এবং 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বয়সসীমা ন্যূনতম 35 করার দাবিতে একটি স্মারকলিপি দিয়েছিল এবং তারা আজকের এই সমাবেশ থেকে আগে যেই স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপির প্রেক্ষিতে আজকের এই সমাবেশ থেকে তারা দ্রুত প্রজ্ঞাপন দাবি করছেন। আমি যাদের সঙ্গে কথা বলেছি যারা আন্দোলন করছেন বা দাবি আদায়ের জন্য রাজপথে আজকে এই সমাবেশ করছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে চাকরির আবেদনে বয়সসীমা 30 থাকার ফলে দক্ষ জনবল গবেষক গড়ে উঠতে পারছে না। তাই বিভিন্ন দাবিতে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিশ্বের 126টি দেশে যেহেতু বয়সসীমা উন্মুক্ত করা আছে বা 35 করা আছে তারা সেই দাবিটি চাচ্ছেন এবং আজকের এই সমাবেশ থেকে তারা দ্রুত প্রজ্ঞাপন চাচ্ছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগে চলছে সমাবেশ, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফেনীতে আগ্রাসী হয়ে উঠছে ছোট ফেনী নদী। এরই মধ্যে বিলীন হয়ে গেছে 2 শতাধিক ঘরবাড়ি। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে কমেছে জেলার নদ নদীর পানিও। সেনবাগের চর দরবেশ ইউনিয়নের কাজের হাটে ভিটে মাটি হারিয়েছেন অন্তত 200 পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতি হয়েছে রাস্তাঘাটেরও। অন্যদিকে চর দরবেশের উত্তর চর সাহা ভিকারি এলাকায় নদীর তীর অন্তত 500 মিটার ভেঙে গেছে। ধসে পড়ার ঝুঁকিতে আছে ছোট ফেনী নদীর বেড়ি বাঁধ। এতে নদী ও বেড়ি বাঁধের মাঝে অবস্থান করা পরিবারগুলোর সদস্যরা ভাঙন আতঙ্কে আছেন।
শিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রফতানি বাড়তে থাকায় পুরো দমে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। বছরের প্রথম 8 মাসে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 9%। একই সঙ্গে গত বছরের এই সময়ের তুলনায় পোশাক রফতানি বেড়েছে $1.5 বিলিয়ন মার্কিন ডলার। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের প্রথম 8 মাসেই চট্টগ্রাম বন্দরে 6.13% প্রবৃদ্ধি হিসেবে 21,58,000 কন্টেনার এবং 2.64% প্রবৃদ্ধি হিসেবে 8,25,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডলিং হয়েছে। অথচ জুলাইয়ের উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি এবং আগস্টের ভয়ঙ্কর বন্যায় বিপর্যয়ের কবলে পড়েছিল দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আমরা যেখানে 100-150 পর্যন্ত কন্টেনার ডেলিভারি দিয়েছি এই গন্ডগোলের সময় এবং রাস্তাঘাট যখন বন্ধ ছিল, এখন সেটা প্রায় রেকর্ড আমাদের 5,100 পর্যন্ত কন্টেনার ডেলিভারি গেছে, যেটা এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ইতিহাসে রেকর্ড। বন্দরের পাশাপাশি 38 ধরনের আমদানি পণ্য এবং রফতানিকৃত তৈরি পোশাকের যাবতীয় জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগও কন্টেনার হ্যান্ডেলিংয়ে চমক সৃষ্টি করেছে বেসরকারি 21টি অফডক। গত 8 মাসে 4,75,000 রফতানি কন্টেনার এবং 1,84,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করে রেকর্ড সৃষ্টি করেছে তারা। মূলত বাড়ছে শিল্পের কাঁচামাল আমদানি। অফডক মালিকদের সংগঠন বিগডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 7.29% প্রবৃদ্ধি হলো। আমদানি পণ্যে প্রবৃদ্ধি হয়েছে 31.41%। এটা হয়তো এই ইঙ্গিত বহন করে যে রপ্তানির জন্য যে কাঁচামাল আমরা আমদানি করি সেটার হয়তো পরিমাণ বা ভলিউম বেড়ে গেছে, যেটা হয়তো ভবিষ্যতে আমরা এক্সপোর্টের মধ্যে ইন্ডিকেশন বা প্রতিভাত দেখতে পাবো। স্থবিরতা কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের তৈরি পোশাক খাতের রফতানি। তো গত বছরের 8 মাসের তুলনায় 4.95% প্রবৃদ্ধি হিসেবে চলতি বছর 25.27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছেন গার্মেন্টস মালিকেরা। জুলাই আগস্টের ডেডলক কাটিয়ে রফতানি যেমন বেড়েছে, তেমনি আমদানি হচ্ছে প্রচুর কাঁচামাল। যখন এই দেশ স্বাধীন হলো আবার নতুন করে 5 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কিন্তু পোর্টকে খালি করার জন্য অবডকে ঘুষ গেছে, যার ধরুন অবডকের আউটপুটটা অনেকাংশে বেড়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসেছে পণ্যবাহী 2,539টি জাহাজ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরে স্বস্তির গল্প। অনেক কম সময়ে মিলছে সব সেবা। উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানান, নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই বছরের পর বছর হয়রানি জিয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 1.5 দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে। আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ খুব স্মুথলি, খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের কমার্স উপদেষ্টার তার
পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। 7 দফা দাবি আদায়ে তিস্তাপাড়ে লং মার্চ কর্মসূচি পালন করছে স্থানীয়রা। এ বিষয়ে জানাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, মূলত দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আজকে তিস্তায় লং মার্চে অংশগ্রহণ করেছে তিস্তা দুপারের যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে যে উন্নয়ন বঞ্চনায় এই উত্তরবঙ্গের মানুষের তার সেইটার বড় শিকার হচ্ছে এই তিস্তা পাড়ের বাসিন্দা যারা রয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যে তিস্তা রয়েছে এই তিস্তার ভাঙ্গনে তাদের আসলে বাড়িঘর বিলীন হয়ে যায়, তিস্তার ভাঙ্গনে তারা তাদের যে বসত বাড়ি সেটি তারা আসলে হারিয়ে ফেলেছেন এবং দীর্ঘদিন এই হারানোর ফলে তারা আসলে এক প্রকার নিঃস্ব হয়ে গেছেন এবং সেই কারণে তারা আজকে লং মার্চে দাঁড়িয়েছে। তাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ক্ষুধা মঙ্গা ও বন্যা প্রতিরোধে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং একই সাথে বাকি যে দাবিগুলো রয়েছে সেইগুলো কিন্তু রয়েছে গাইবান্ধার এই যে সুন্দরগঞ্জ রয়েছে, এই সুন্দরগঞ্জের তিস্তার পাড়েই কিন্তু তিস্তা সোলার প্ল্যান্ট নামে বেক্সিমকো কোম্পানির একটি সোলার প্ল্যান্ট রয়েছে এবং সেটিতে নানা রকম অনিয়ম রয়েছে। এই অনিয়মগুলোর অভিযোগ তুলেও কিন্তু তারা আজকে এই লং মার্চে দাঁড়িয়েছেন। তারা যেটি বলছেন যে বেক্সিমকো পাওয়ার কোম্পানি কর্তৃক নির্মিত এই যে পাওয়ার প্ল্যান্ট সেটিতে অনেক অস্বচ্ছতা রয়েছে এবং এই স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনার কারণেই তারা আওতায় আনার দাবিতেই তারা কিন্তু আজকে এই লং মার্চে দাঁড়িয়েছেন এবং তারা যেটি বলছেন যে প্রকল্পের এই যে বেক্সিমকোর যে তিস্তা পাওয়ার প্ল্যান্ট এটির যে প্রকল্প এই প্রকল্পের যে জমি অধিগ্রহণ করা হয়েছে সেটিও কিন্তু এক প্রকার মানুষকে জিম্মি করে জোর করে কিন্তু এই তিস্তা পাওয়ার প্ল্যান্টের জমি তারা আসলে অধিগ্রহণ করেছিলেন এবং একই সাথে মানুষকে জিম্মি করে মানুষকে একে অস্ত্রের মুখে দাঁড় করে তারা আসলে এই জমিগুলো দখল করে এখানে পাওয়ার প্ল্যান্ট করেছেন এবং তারা যেটি বলছেন যে এই পাওয়ার প্ল্যান্টের যে স্বচ্ছতা সেটি নিরূপণ করতে হবে এবং রাষ্ট্র যেন সেটি করে। বর্তমান সরকার যেন এই বেক্সিমকো পাওয়ার প্ল্যান্ট যেটি রয়েছে তিস্তা পাওয়ার প্ল্যান্ট নামে সেটিকে যেন জবাবদিহিতার আওতায় আনা হয় সেটি তারা বলছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষ বিশেষ করে রংপুরের কথা যদি বলি রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ 5টি জেলার 12টি উপজেলা কিন্তু আসলে তিস্তা বিধৌত উপজেলা এবং এই 5 উপজেলার প্রায় 5 জেলার প্রায় 2 কোটি মানুষ কিন্তু তিস্তার দুই পারে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু তারা দাবি জানিয়ে আসছিলেন যে কিভাবে আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেই দাবি তারা জানিয়ে আসছে এবং এই দাবির প্রেক্ষিতে তারা আজকে লং মার্চে দাঁড়িয়েছে এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন। তো সব মিলে এই ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এই লং মার্চের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম তিস্তা পাড়ে। বাইরের খবর, পর্নো তারকার ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান জানিয়েছেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই রায় ঘোষণা করা হবে। এদিকে ভোটের তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কমলা হ্যারিস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকর রিপোর্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়ের আশা নিয়ে শতভাগ নিশ্চিত থাকলেও তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন থাকায় চিন্তার ভাঁজ ছিল এই রিপাবলিকান নেতার কপালে। তবে তার এই দুশ্চিন্তা যেন কিছুটা কমল। 2016 সালের নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়া মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। কথা ছিল চলতি মাসের 18 তারিখে সাজা ঘোষণা করা হবে। তবে এর আগেই নিউ ইয়র্কের অপরাধ আদালতের বিচারক জুয়ান মার্চান শুক্রবার রায় পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন তারিখ অনুযায়ী রায় দেয়া হবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর 26 নভেম্বর। এই ফৌজদারি অপরাধ মামলায় গেল 30 মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত। 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হন তিনি। এর আগে সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের আইনজীবীরা আদালতে আবেদন করেন। তারা বলেন সাজা ঘোষণার আগে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে নেই। শুক্রবার বিচারক সেই আর্জি মঞ্জুর করেন।
বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে সাজা হলে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলত। ফলে বিচারকের নতুন এই সিদ্ধান্তে রিপাবলিকান প্রচারণা শিবিরে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। যদিও ট্রাম্পের বিরুদ্ধে 2021 সালে ক্যাপিটল হিলে হামলা ও নির্বাচনী ফলাফল পাল্টে দেওয়ার অপর একটি মামলার নতুন তথ্য প্রমাণ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবারই জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কুয়েত থেকে প্রবাসীদের পাঠানো পণ্য ও কাঁচামাল চট্টগ্রাম বন্দর ও দেশের 2 বিমানবন্দরে নষ্ট হয়েছে বছরের পর বছর। কর্তৃপক্ষের কাছে গিয়ে প্রতিকারের বদলে হতে হয়েছে হেনস্থা। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে গাফিলতিতে জড়িত কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি কুয়েতের নেতারা। কুয়েতে কার্গো ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 1000 খানেক। দেশে পণ্য পাঠাতে নানা সমস্যার কথা জানাতে এই সংবাদ সম্মেলন তাদের। গত মঙ্গলবার রাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এয়ার অ্যান্ড সি কার্গো সমিতি। বলা হয় 2 দেশের আইন মেনে শুধু বাহক হিসাবে প্রবাসীদের পণ্য দেশে পাঠান তারা, কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে পাঠানো অনেক মালামাল আটকে আছে সমুদ্র ও বিমানবন্দরে। 120 জন এজেন্ট আছে কুয়েতে এবং প্রত্যেকটা এজেন্টে 10 থেকে 12 জন করে স্টাফ আছে। প্রায় আপনার 1200 লোক কাস্টম করে। বিভিন্ন দুর্নীতির কারণে আমরা মালগুলো নিতে পাই না। মাসকে মাস, মাসের পর বছর, বছরের পর বছর চলে যায় চিটাং কাস্টম হাউসে। কাস্টমার কমিশনকে অভিযোগ করছি। ওই সময় তথাকালীন ওই কমিশন আমাদেরকে বলছে আপনাদের এই মালের উপর আমরা ধান রোপণ করবো, এখানে আমরা চাষাবাদ করব, তারপরে মাল দেব না। ব্যবসায়ীদের অভিযোগ বন্দরে মালামাল আটকে থাকার পেছনে জড়িত এনবিআর ও কাস্টমসের কর্মকর্তারা। প্রবাসীদের মাল আমরা নিয়ে মালটা পাঠাই, কিন্তু ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা আমাদেরকে ব্যবসায়ী বানাই দেয়, বলে যে আমরা নাকি এই মাল দেশে নিয়ে এই মাল আমরা বিক্রি করি। আমরা চাইলেই 10-20 কেজি 50 কেজি মাল একজনের করে পাঠাতে পারি না। এখানে বিমানের রেট আছে, কাস্টম চার্জ আছে, যার জন্য আমরা কি করি, আমরা যারা মাধ্যম, আমরা যারা এজেন্ট, সবার মালামালগুলো সংগ্রহ করে একসাথে পাঠাই। এখন বাংলাদেশে মালামালগুলো যাওয়ার পরে ওইখানের যে কাস্টমস কর্মকর্তা বলেন অথবা এনবিআর বলেন, যারাই দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করে আমাদেরকে বলা হয় আমরা নাকি ব্যবসা করি। কখনো নয়, মালগুলো সবগুলো প্রবাসীদের মাল, আমরা শুধুমাত্র ক্যারিয়ার, যাদেরকে বলা হয় মাধ্যম। প্রবাসীদের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগের দাবি জানান ব্যবসায়ীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণভবনকে স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি গঠন, 3 উপদেষ্টার পরিদর্শন। আগামী সপ্তাহে কাজ শুরুর কথা। থাকবে আন্দোলনের শহীদদের তালিকা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। এবং ভয়াবহ বন্যার পর ফেনীতে দেখা দিয়েছে নদী ভাঙন, আতঙ্কের প্রায় 200 পরিবার। পানি কমলেও নোয়াখালীতে কমছে না দুর্ভোগ, বাড়ছে পানিবাহিত নানা রোগ। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়।